মানুষের দুই রকম নার্ভাস সিস্টেম আছে, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম অনেক সময় বলি অটোমেটিক নার্ভাস সিস্টেম, তার মানে এটা আমাদের রিফ্লেক্সে কাজ করে। যখনই আমাদের কোনো টেনশন হয় এক ধরনের হাত পা কুচকে আসে, পেট কুচকে আসে, ভয় লেগে যায়, আবার যখন আমরা রিল্যাক্স থাকি আমাদের মনটা ভালো হয়। আমার মনে আছে আমি যখন নাইট ডিউটি করতেছিলাম ইন্টার্নির সময়, তখন একটা পেশেন্ট ছিল যার ট্রেনে পা কাটা গেছে। আচ্ছা, তো সে আমাকে রাত্রে ডাকতেছে যে স্যার এখানে আসেন, আমাকে একটু বিহিত করে দেন। আমি কীরকম? বলে স্যার আমার তো পা কাটা গেছে। তাই না? বলে হ্যাঁ, আমার তো পাই নেই, কিন্তু পায়ের তলা চুলকায়। এটা কি হলো? এটাকে আমরা বলি, এটা বলে ফ্যান্টম লেগ সিনড্রোম। পা নাই কিন্তু পায়ের তলা চুলকায়, কারণ পায়ের তলার যে সেন্টার যেটা সেটা ব্রেনে আছে, সেটা ইনট্যাক্ট আছে। সেই কারণে মানুষের শরীরের যেখানেই হোক, ইভেন পায়ের বুড়াঙ্গুলেও যদি কাঁপে বা অন্য কোথাও যদি হয়, এটা কন্ট্রোল করে ব্রেন। আচ্ছা, এবং এই ব্রেনটা কন্ট্রোল করে বলে এই যে পেটের অসুখগুলা, এই যারা করে কি ওই গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা লিভার বিশেষজ্ঞ বা যা যে জেনারেল মেডিসিনের ডক্টরের কাছে যায়, শত শত পরীক্ষা করে, এন্ডোস্কোপি বলে, কলোনোস্কোপি করে, বিভিন্ন রকম টেস্ট করে, আলট্রাসোনোগ্রাম করে, কিছু পায় না, সিটি স্ক্যান করে, কিছু পায় না। কারণ এটা হচ্ছে ফাংশনাল ডিজিজ। আমাদের স্টুডেন্টরা আমরা বলে দিয়েছিলাম যে যখন একটা হচ্ছে অর্গ্যানিক, একটা হচ্ছে ফাংশনাল। অর্গ্যানিক আমি টেস্ট করলে ধরা পড়বে, ফাংশনাল টেস্ট করলে ধরা পড়বে না। এটা হচ্ছে নিয়ম। সেই কারণে এই যে পেটের যে প্রবলেমগুলো হচ্ছে, এটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে, এবং এটা ফাংশনাল প্রবলেম। যখনই আমার মনের ভিতরে একটা টেনশন জেগে যায়, আমার পেটের নাড়িগুড়ি সব কুচকে ওঠে। হ্যাঁ, তখন এই কুচকে যার বারবার এরকম কুচকাতে থাকে, তারা রাস্তা খুঁজে বেড়ায় কীভাবে আমি রিলিফ করব। তখন হয় সে পেশাব ধরে বা পায়খানা ধরে, তার ঘাম ঝরে, আর হাত পা কাঁপাকাঁপি শুরু করে, বিভিন্ন রকম রিফ্লেক্স হয়। এই রিফ্লেক্সগুলাই এই রোগটার কারণ। এবং যখন এই আইবিএস বলি, ইরিটেবল বাউল সিনড্রোম, ইরিটেবলটা কেন হয়? ইরিটেশন হয় তখনই যখন মানুষ টেনশনে পড়ে যায়, অস্থির হয়ে যায়। এবং বেসিক্যালি আমাদের দেশে অনেক পেশেন্ট আছে যারা সূচিবায়ু রোগে ভুগে। হ্যাঁ, ওসিডি বলি আমরা। ওই সূচিবায়ু রোগী যাদের ভুগে, তাদেরও এরকম পেট খারাপ থাকে, বারবার বাথরুমে যায়, বাথরুমে গেলে তাড়াতাড়ি বেরোতে পারে না। এবং এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিওর করতে পারে একজন সাইকিয়াট্রিস্ট। একজন, আমাদের দেশে একটা ধারণা, আমার টিভি প্রোগ্রামে প্রায় আমি বলি যে ওরা বলে মনের রোগ হলে আবার কী করে। আমি বললাম মনের রোগ হলে অনেক কিছু জানতে হয়। যেমন একটা লোক সোজা হয়ে দাঁড়াবে, সোজা হয়ে বসবে, ভালো বিহেভ করবে, কেমনি কথা বলবে, সেগুলো একজন সাইকিয়াট্রিস্ট ঠিক করে দিতে পারে। আমাদের দেশের যে সিস্টেম, এই সিস্টেমে করে কি, প্রথমে আমরা মনে করি কোনো অর্গ্যানিক ডিজিজ। আমার কাছে অনেক রোগী আসছে যে টেস্ট করতে করতে সে 2.5 লাখ টাকা, 7.5 লাখ টাকা টেস্ট করে নিয়ে আসছে, সুটকেস ভর্তি করে, কিন্তু তার কোনো রোগী ধরা পড়ে না। তো সুতরাং এই যে টেস্টগুলো করে এবং এইগুলো করে করে তাদের ক্ষতি হয়ে যাচ্ছে, তাদের পয়সা হয়ে যাচ্ছে। এক ভদ্রমহিলা আমার কাছে আসলো, আমি দেশে আসার পর সে মহিলার পেটে কামড় দিত, পেট ব্যথা করতো কোনো কিছু দুঃসংবাদ মনে করলেই। তার হাজব্যান্ড তার জমি বিক্রি করেছে, তার লাঙল বলদ বিক্রি করেছে, বাড়িঘর বিক্রি করেছে, তারপরে কিছু করতে পারেনি। পরে আমার কাছে যখন করতে পাঠালো, রোগীটা পাঠালো, ট্রিটমেন্ট এসে ভালো হলো, কিন্তু তার ভিজিট দেওয়ার পয়সা নাই। আমি বললাম তোমার ভিজিট লাগবে না, কিন্তু কাজে তুমি যে ভালো হয়েছো এটাই বড় কথা। আমাদের দেশের সমস্যা হচ্ছে এটা, আমাদের কাছে রেফার্ড সিস্টেম নাই। বিদেশে সব দেশেই রেফার্ড সিস্টেম আছে। যখনই আমি দেখতেছি এটাতে কোনো রোগের কোনো টেস্টে কোনো রোগ ধরা পড়তেছে না, তখন আমরা সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করি, কিন্তু আমরা করি না বলেই এই আজকে এটার কারণে হয়েছে কি, এক্স্যাক্টলি আমাদের কাছে ধারণা হচ্ছে সাইকিয়াট্রিস্ট মানে পাগল না, সাইকিয়াট্রিস্ট মানে পাগল না। একটা লোক, তাকে জানতে হবে কেমন করে ব্যবহার করবে, কেমন করে কথা বলবে, গুছিয়ে কথা বলবে, সাজিয়ে কথা বলবে, এবং সেই ওয়েতে কথা যদি বলতে পারে তাহলেই হবে। আমি একবার ওই টিভি প্রোগ্রাম, বিভিন্ন টিভি প্রোগ্রামে আছে, আমি বলেছিলাম রাগটাও একটা রোগ, হিংসা করার একটা রোগ। হ্যাঁ, এইগুলো একটা রোগ, এবং এগুলোর জন্য চিকিৎসা আছে, চিকিৎসা করলেই ভালো হয়ে যায়। কিন্তু তারা যে মনে করে না আমি কি পাগল, আমি কেন যাব, এটা পাগলের সাথে কোনো সময়, পাগল হচ্ছে একটা ভেকটাম, একটা গালি। পাগল বলে কিছু নাই। কারো অ্যাংজাইটি নিউরোসিস হতে পারে, কারো ডিপ্রেশন হতে পারে, কারো অন্য ধরনের প্রবলেম হতে পারে। আমার কাছে প্রচুর রোগী আসে মাথা ব্যথা রোগী, মাথা ব্যথা, তা তো মাথা ব্যথা হলেই যে সে পাগল হবে নট নেসেসারিলি। মাথা ব্যথা হলে তার বমি হয়। আমার কাছে একটা মেয়ে আসলো, ছোটোবেলা থেকেই তার বমি হয়, বমি হতে হতে মেয়েটা লেখাপড়াও করতে পারলো না, কিছু করতে পারলো না, কিন্তু আসলে চিকিৎসার পরে সে ভালো হয়ে গেল।
ওর বাবা মা কেঁদে আমার পা ধরতে আসছে, বলে যে স্যার আপনার কাছে এসে ভালো হলাম, কিন্তু এই বমিটার জন্য আমি কত ডাক্তারের কাছে গেছি, কিছুই লাভ হয়নি। তো সুতরাং আমাদের প্রথম জানতে হবে, হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি ইজ দ্য মেইন থিং। যখন আমি হিস্ট্রিতে কনফার্ম করব যে ওর আসলে কোনো টেনশন ধরলে বা কোনো খবর পেলে, দুঃসংবাদ পেলেই তার পেটটা মোচড় দেয়, তার ভয় লেগে যায়, তার বুক কাঁপা শুরু হয়, তখন বুঝতে হবে তার মানসিক রোগ এটা। তখন তার মানসিক ডাক্তারের কাছে যাওয়া উচিত, এবং যায় না বলে আজকে লোকেরা এরকম সাফার করে। তো সুতরাং আমি একটা আমেরিকাতে দেখেছি যে 3rd গ্রেড 5th গ্রেডের ছেলেরাও একটা সাইকেট্রিক ডিজিজগুলো সম্বন্ধে বুঝতে পারে। কেউ যদি ম্যানিক খায় বলে ও ম্যানিক, কেউ যদি সিজোফ্রেনিক খায় বলে ও সিজোফ্রেনিক, হিজ গট দিস ডিজিজ। তার যদি কারো অন্য কোনো অসুখ হয় বলে ইজ এ হাইপোকন্ড্রিয়াক, মানে হাইপোকন্ড্রিয়াক মানে সে নিজে বানিয়ে নেয় তার অসুখ। এই যে জিনিসগুলো অথচ আমাদের দেশে কোনো পিএইচডিরাও জানে না। কারণ আমাদের দেশে কালচার নেই। আমাদের এগুলো আলোচনা করা উচিত, কাউন্সেলিং করা উচিত, সবার জানা উচিত। ইভেন অনেক ডাক্তাররাও জানে না যে এটা সাইকেট্রিক রোগ। সুতরাং আমাদের সাইকেট্রিস্ট মানেই পাগলের ডাক্তার না। সাইকেট্রিস্ট মানে একজন তাকে সুস্থ করে দেওয়ার জন্য একটা স্বাভাবিক একজন ডক্টর। কারণ সাইকেট্রিস্টটা আগে জানতে হয় প্রথম মেডিসিন, তারপরে জানতে হয় সাইকেট্রি। সাইকেট্রি হচ্ছে একটা স্পেশাল সাবজেক্ট। সুতরাং দেখা যাচ্ছে মেডিসিনে যখন এই রোগটা সারে না, তখন অন্য মেডিসিন, যেটা হলে অ্যান্টিসাইকোটিক ওষুধ দিলে পরে সেটা কাজ হবে, অ্যান্টিডিপ্রেসিভ ওষুধ দিলে কাজ হবে। সুতরাং আমাদের বোঝা উচিত যে এটা কী জন্য তার কাছে যাব, কী জন্য সেই রোগের চিকিৎসা করব, তাই না? সুতরাং আমরা যদি না জানি তো আমরা এভাবে ঘুরপাক খাবো এবং আমাদের একটা ভুল বোঝানো হবে। হ্যাঁ, সুতরাং আমাদের উচিত যে এই যে পেটের যে প্রবলেম, আইবিএস প্রবলেমের জন্য একজন সাইকিয়াট্রিস্টের কাছে অবশ্যই যাওয়া উচিত। আচ্ছা জি স্যার, আরেকটা প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে যে বলতে চাচ্ছিলাম যে ওষুধগুলো আছে, ওষুধগুলো তো বেশিরভাগই ব্র্যান্ডের। কিছু ওষুধ আছে যে আমাদের ওই নার্ভের রিফ্লেক্সগুলোকে কাজ করে। রিফ্লেক্সগুলো কাজ করলে পরে তখন ওই নার্ভের রিফ্লেক্সটা বন্ধ হয়ে যায়, তখন তার পেট, যেমন যার বারবার বাথরুম হয়, দিনে 20 বার 30 বার, মানে 15 বার, এবারে নর্মাল তো হচ্ছেই। তো সুতরাং যাতে দেখা যায় এই আমরা ওষুধ দিলে পরে হবে কি, ওই রিফ্লেক্সটা কমে যাবে, তখন বারবার পায়খানা বন্ধ হয়ে যাবে। তারপরে একটা ওষুধ আছে যেটাতে হলে পরে তার সবসময় টেন্সড হয়ে থাকে, অল্পতেই ঘাবড়ে যায়, অল্পতেই বুক ধরফর করে আসতে। কিছু ওষুধ দিলে পরে হবে কি, তার বুক ধরফরটা বন্ধ হয়ে যাবে, সে রিল্যাক্সড হয়ে যাবে। সুতরাং এই ওষুধগুলো সব ব্রেনের না, এগুলোকে আমাদের রিফ্লেক্স মেকানিজমকে কন্ট্রোল করে। আচ্ছা স্যার, আর এই ওষুধগুলোতে অনেকের আমি অনেক কমেন্ট পেয়েছি, যেটা হচ্ছে যে ওষুধগুলোতে নাকি সেক্সুয়াল প্রবলেম করে। সেক্সুয়াল প্রবলেম এটা ডাইরেক্ট করে না। এখানে একটা জিনিস হচ্ছে, যেহেতু রিফ্লেক্সটা কমিয়ে দিচ্ছে, সেই জন্য হয়তো তার সেক্সুয়াল আর্জটা কমে যায়। কিন্তু সেক্সুয়াল আর্জ কমে গেলে তার সেক্সুয়াল কমে যায়। এটার জন্য আমরা প্রতিষেধক হিসাবে অন্য একটা ওষুধ দিতে পারি, যাতে সেক্সুয়াল পাওয়ার যাতে না কমে। সুতরাং সেক্সুয়াল পাওয়ার কমবে এটা কোনো বাজে কথা, এটা হয়তো একটা ভুল ধারণা। আইবিএসটা হচ্ছে সম্পূর্ণটাই একটা মানসিক রোগ। হ্যাঁ, নার্ভাস ডিজিজ। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে।